রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে অনেক ক্ষেত্রেই একমত হয়েছে, অনেক ক্ষেত্রেই দ্বিমত ভিন্ন মতের জায়গা আমরা পরিলক্ষণ করেছি। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে, যাতে কোনো দ্বিমতের সুযোগ না থাকে, জায়গা না থাকে। কিন্তু যদি কোনো রাজনৈতিক দল জনগণ যে প্রত্যাশা করেন তার বাইরে গিয়ে শুধুমাত্র দলীয় স্বার্থ বিবেচনায় কোন একটা বিষয়ে স্থির হয়ে থাকেন, কোন একটা বিষয় থেকে তারা জনগণের পক্ষে তাদের মতামত ব্যক্ত করতে না চান, তাহলে অবশ্যই শেষ সিদ্ধান্ত জনগণের হাতেই পৌঁছায়। কিন্তু আমরা চাই জনগণের কাছে সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার আগেই বিভিন্ন দলগুলো যারা জনগণের প্রতিনিধিত্ব করছে তারা যেন জনগণের ভাষাটা বুঝতে পারেন, জনগণের হয়ে কথাটা বলতে পারেন, এই প্রত্যাশা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে রাখতে চাই। মানে এটার মানে কি বোঝায়? প্রত্যেকটা বিষয়েই সবাইকে একমত হতে হবে এমনটা না হলেও অবশ্যই মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমাদের একমত হওয়া প্রয়োজন, দলীয় স্বার্থের বাইরে গিয়ে। যদি একমত হওয়াটাকেই বাকশাল হিসেবে দেখা হয় তাহলে এটা ভুলভাবে কনফারিজন করা হয়। বাকশাল আর কারো মতামতকে ধারে নেই, আর কারো মতামতকে গুরুত্ব দেয় নেই। কিন্তু ঐক্যবদ্ধ কমিশন চাইছে সকল রাজনৈতিক দল জনগণের স্বার্থে এক জায়গায় এসে একভাবেই রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করুক। এটাকে বাকশালী প্রক্রিয়ার সঙ্গে মেলানো একটা বিভ্রান্তি। আমরা মনে করি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের যে গণতন্ত্র সেটাকে আরও বেশি সুরক্ষিত করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সদ্ভাব থাকে, যদি পেশি শক্তির রাজনীতির বাইরে এসে আমরা বুদ্ধিদীপ্তভাবে পলিসি নির্ভর রাজনীতিকে বাংলাদেশের মডেল হিসেবে দাঁড় করাতে পারি, সেক্ষেত্রে অবশ্যই এই ঐক্যমত্যতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সেটাকে কোনোভাবেই বাকশালের সঙ্গে তুলনা করাটা উচিত নয় বলে আমরা মনে করি। একই সাথে অনেকে শেষমেশ সিদ্ধান্তের ক্ষেত্রে গণভোটের কথা বলেছেন। আমরা মনে করি গণভোট অনেক পরের একটা ধাপ। শুরুতেই গণভোটের দিকে যাওয়া, বিভক্তিগুলোকে শুধু বিভক্তি আকারেই চর্চা করার জায়গায় আমরা যেতে চাই না। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করি আমরা যে প্রস্তাবগুলো রেখেছি ঐক্যমত্য কমিশনে, যদি বাংলাদেশের জনগণের স্বার্থে কোনো প্রস্তাবে আমাদের মডিফাই করতে হয় সে সুযোগ আমরা রাখতে চাই। কিন্তু মৌলিক পরিবর্তনের যে জায়গাগুলো আছে সে জায়গাগুলোতে আমরা একাট্টা। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে অবশ্যই সেগুলোকে বাস্তবায়নের যে পথ আছে সেটাকে আমরা অন্বেষণ করব। সেক্ষেত্রে রাজনৈতিক যে দলগুলো আছে তারাও যেন জনগণের ভাষা বোঝে, ফেসিবাদ যাতে ফিরে না আসে, নতুন এক রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়, সেটাকে যেন শ্রদ্ধাশীলভাবে গ্রহণ করে, সেটাই আমাদের প্রত্যাশা। আপনারা কি তাহলে যেটা বলা হচ্ছে যে পরবর্তী পার্লামেন্টে এসে একটা চার্টার হোক, যেভাবেই হোক একটা চার্টার হোক, ঐক্যমত্য কমিশন তো বলছে ঐক্যমতের ভিত্তিতেই হবে, তাহলে পার্লামেন্টে সেগুলো করবে, এই জায়গাকে আপনারা আস্থা রাখতে চান? জুলাই ঘোষণাপত্র যেমন জুলাইয়ের অভ্যুত্থানকে আইনিভাবে স্বীকৃতি দেবার একটা মাধ্যম, তেমনিভাবে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে গঠন করবার বিষয়ে রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয়গুলোতে একমত হলো সেটার একটা সনদ হবে জুলাই সনদ। এবং সেই জুলাই সনদে যা কিছু আসবে সেগুলোকে ভিত্তিমূল ধরে আমরা গণপরিষদ নির্বাচন করে সংবিধান নতুন করে লেখার মধ্য দিয়ে আমরা এটাকে স্থায়ী রূপ দিতে পারি। জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদের মধ্যে যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করা হবে, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তারা যদি সেখান থেকে বিচ্যুত হয় তাহলে তারা জনগণের সঙ্গে প্রতারণা করবে। এবং অবশ্যই কোনো প্রতারক রাজনৈতিক দল আকারে বাংলাদেশে স্থায়ী হওয়ার আর কোনো সমূহ সম্ভাবনা বিরাজ করে না। বাংলাদেশের মানুষেরা সচেতন, বাংলাদেশের মানুষেরা আত্মত্যাগী। তারা জুলাইতে এবং তারও পূর্বে যেভাবে তাদের জীবনের ব্যাপারে তারা কার্পণ্য করেনি, আমরা আশা করি যে তারা যে প্রতিশ্রুতিগুলো আসবে সেগুলোকে রক্ষার ব্যাপারে এবং সেগুলোকে আদায় করার ব্যাপারে বাংলাদেশের জনগণ একাট্টা থাকবে। মানে আমি কি এইটা বলতে পারি, আপনার বক্তব্য এইটা কি বলতে পারি যে সনদ আপনারা বলছেন যে যদি বাস্তবায়ন না করে যারা ক্ষমতায় আসবে তারা প্রতারক হবে, তার মানে আপনারা কি এটা মেনে নিচ্ছেন যে না, বাস্তবায়নটা পরেও হতে পারে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সংস্কারের যে বিষয়গুলো আছে
তার অনেকগুলো বিষয় আছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি শুরু করেছে, অনেকগুলো বিষয় এখনই তারা করে ফেলতে পারেন, কিন্তু সেটাকে স্থায়ী রূপ দেবার যে বিষয়গুলো আছে, যেমন সংবিধানে অনেকগুলো বিষয় আছে, সেটাকে কিভাবে স্থায়ী রূপে নিয়ে যাওয়া যায়। অনেকে বলছেন জাতীয় সংসদ নির্বাচন করে শুধুমাত্র সংবিধান সংশোধন করে এটা করা সম্ভব। আমরা বলেছি এটা খুবই ভঙ্গুর এবং খুবই দুর্বলতম একটা প্রক্রিয়া হতে পারে, একটা অনিশ্চয়তার দিকে এই সংস্কারকে ঠেলে দেওয়া হতে পারে। তার থেকে বরং গণপরিষদ নির্বাচন করে নতুন করে যদি সংবিধান পুনর্লেখন করা হয়, সেখানে এটাকে স্থায়ীভাবে এবং পাকাপোক্তভাবে বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে অন্তর্ভুক্ত করা সম্ভবপর হবে। সে জায়গায় অবশ্যই এই যে বাস্তবায়নের পথ এবং এটার যে বাস্তবায়ন হবে, সেই নিশ্চয়তা রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আসতে হবে। যদি রাজনৈতিক দলগুলোর তরফ থেকে নিশ্চয়তা না আসে এবং যদি এটাই শুধু বলা হয় যে নির্বাচিত সরকারই শুধুমাত্র সংশোধন করবার, সংস্কার করবার ম্যান্ডেট রাখে, তাহলে অবশ্যই এই যে সরকার গঠন করা হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন, সেই সরকারের যে ম্যান্ডেট এবং জনগণ যে অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে সমর্থন দিয়েছে, সেটার সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি করা হয়, বিভ্রান্তি তৈরি করা হয় এবং আমরা মনে করি যে সংস্কারকে শুধু নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কিত করার যে মানসিকতা, সেটা বরং সংস্কারকে পিছিয়ে দেবার, সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবার, ইভেন সংস্কার হবেই না এরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে, সেরকম ধরনের একটা মানসিকতার সঙ্গে এই প্রস্তাবনার সম্পর্ক থাকতে পারে। আপনি যেটা বললেন পুনর্লিখন এবং গণপরিষদ দুটোই তারা নো, তাদের স্ট্যান্ড হলো নো, বারবার অনেক সময় তারা এটা রাজি হয় না। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনেকগুলো বার কাটাছেড়ার মধ্য দিয়ে গিয়েছে, সংশোধনের মধ্য দিয়ে গিয়েছে। এই উদাহরণও বাংলাদেশে আছে যে কোনো একটা সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জড হয়েছে, পরবর্তীতে সংশোধনীকে বাতিল ঘোষণা করা হয়েছে। যদি এখন সংবিধানকে শুধু সংশোধনীর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে এই সম্ভাবনা থেকে যায় যে পরবর্তীতে ক্ষমতা কাঠামো, ক্ষমতার যদি পালাবদল ঘটে, সিনারিও চেঞ্জ হয়, সেক্ষেত্রে হাইকোর্টে কোনো একটা রিট হলে এই বর্তমান সংবিধানের বেসিক স্ট্রাকচারের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, সঙ্গতিপূর্ণ হচ্ছে না, এই যুক্তিতে ওই সংশোধনীকেও বাতিল ঘোষণা করা হতে পারে। আমরা কেন এত মানুষের জীবনের মধ্য দিয়ে যে নতুন কাঠামোর কথা আমরা বলছি, সেটাকে এরকম অনিশ্চয়তার মধ্যে আমরা ফেলে রাখবো? অবশ্যই সংশোধনী মানে বিদ্যমান মৌলিক বিষয়কে ঠিক রেখে আশেপাশের বিষয়গুলোকে পরিবর্তন করা। পুনর্লিখন মানে মৌলিকভাবে একটা পরিবর্তন করা, সেটাকে পাকাপোক্ত করার দিকে অগ্রসর হওয়া। আমরা চাই না একটা ফুটনোট যুক্ত সংবিধান, কাটাছেঁড়া সংবিধান, অনিশ্চিত সংবিধান বাংলাদেশে থাকুক। নতুন যে কাঠামোর বাংলাদেশ, সেটা গণপরিষদের মধ্যে থেকে পোক্ত হোক। এই প্রশ্নটা আমি ক্লিয়ার হওয়া দরকার। সেটা হলো তারা বলছে যে গণভোটের মাধ্যমেই শুধু মৌলিক স্ট্রাকচারে পরিবর্তন আনা যায় এবং গণভোটের আগে সেইটা পার্লামেন্টে রেটিফাই করতে হয়। সো এখন পার্লামেন্ট নাই, আর গণভোট তো অনেক ম্যাসিভ ব্যাপার, সেটাও তো করা যাচ্ছে না। তারা এই যুক্তিটা দেখাচ্ছে। আর তারা আরেকটা ব্যাপার বলতেছে যে ভবিষ্যতের সংসদ সদস্যরাই নির্ধারণ করবে ভবিষ্যতে সব থাকবে কি থাকবে না। অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে বুঝতে অনেকে ব্যর্থ হচ্ছেন। এ কারণে বাংলাদেশের নতুন যে কাঠামো দরকার, সাংবিধানিক, রাষ্ট্রীয়, সরকার সহ বিভিন্ন জায়গায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ভারসাম্য দরকার, সে বিষয়গুলোতে অনেকে নজর দিচ্ছেন না। তারা গতানুগতিক আগের যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাষ্ট্রটাকে তারা পরিচালনা করবার মানসিকতা রাখেন। আমরা মনে করি যে এই মানসিকতাতে পরিবর্তন আসা প্রয়োজন। অবশ্যই আমাদেরকে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে আমরা যে পরিবর্তনগুলোর কথা বলছি, সেটাকে একটা স্থায়ী রূপ দান করতে হবে। যদি ভবিষ্যতে কখনো আরও সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই সময়গুলোতে তখনকার জনগোষ্ঠী যাদেরকে নির্বাচিত করবেন, সেই প্রতিনিধিরা তারা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তখন পরিবর্তনগুলোর দিকে তারা অগ্রসর হতে পারেন। কিন্তু এখন বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি তৈরি হয়েছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য ভবিষ্যতের কাছে সেটাকে সমর্পণ করে রাখা উচিত নয়, বরং বর্তমানে মানুষের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের জায়গা তৈরি করে আমাদেরকে নতুন যে রাষ্ট্র কাঠামোর কথা বলা হচ্ছে, সেটার দিকে নজর দেওয়া প্রয়োজন, সেটাকে স্থায়ী রূপে। ওয়েন সংবিধান নাই তখন গণপরিষদ, এখন তো আমাদের একটা সংবিধান আছে। সো
তো আবার ওইটা কেমনে হবে, গণপরিষদের স্ট্রাকচারটা সেটা কীভাবে গণপরিষদের নেতারা নির্বাচিত হবে, ছোট করে দুইটা বিষয়, যে আগামী ইলেকশনটা কেমন হবে আপনারা মনে করেন, সেটা কি প্রচলিত ইলেকশন যেভাবে আমাদের এর আগে ইলেকশন মানে 300 সিট এক কক্ষ বিশিষ্ট, নাকি সেটা কি দ্বিকক্ষ হবে বলে আপনারা আশা করেন বা কি আশা করেন, আর ওইটার উত্তর একটু দিয়েন যে গণপরিষদ কীভাবে হবে বাংলাদেশে স্বাধীনতার পর বাংলাদেশে যে সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধান নানা সময়ে ফেসিবাদী কাঠামোকে বাংলাদেশে এস্টাবলিশ করবার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এই সংবিধান একটি দলের ভাবমূর্তিকে প্রকাশ করেছে, সেটা আওয়ামী লীগ, এবং বিভিন্ন সময়ে অন্য রাজনৈতিক দলগুলো সংবিধানে যে সংশোধনীগুলো নিয়ে এসেছেন সেগুলোতে তারা তাদের দলীয় মতাদর্শকে প্রযুক্ত করবার চেষ্টা করেছেন। এটা বিভিন্ন সময় আমরা দেখেছি। আমরা মনে করি যে এখন একটা সংবিধান আছে, কিন্তু সেই সংবিধান বাংলাদেশে একটা গণতন্ত্র, বাংলাদেশে একটা জবাবদিহিতাপূর্ণ শাসন ব্যবস্থা, বাংলাদেশে একটা ফেসিবাদ শাসন ব্যবস্থা উপহার দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সে কারণেই আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন। নতুন সংবিধান প্রয়োজন। এই সংবিধানে চলছে না সে ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলো সবাই একমত। যদি এই সংবিধানেই চলতো তাহলে রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কার কমিশনে এতগুলো সংস্কার প্রস্তাবনা জমা দিতেন না। এতগুলো সংস্কার প্রস্তাবনা জমা হওয়ার পরে আমরা দেখি যে এই সংবিধানের অধিকাংশ জায়গায় আর আগের মতো করে অক্ষত থাকে না, এবং যদি আগের মতো করে অক্ষত রাখা হয় তাহলে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বাধার জায়গা তৈরি করবে। সেই যে ক্ষেত্রে আমরা মনে করি যে নতুনভাবে যদি একটি সংবিধান প্রণয়ন করা হয়, নতুন সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে সিকিউর করা হয়, তাহলে তাই হবে বাংলাদেশের জনগণের জন্য সবথেকে উত্তম পাওয়া।